তে এখন পর্যন্ত উঠে এসেছে প্রায় ৪,০০০-এরও বেশি পুলিশ কর্মকর্তার নাম। তাদের বিরুদ্ধে বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন এবং নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছে দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দল। বাংলাদেশে ৪,০৮৭ জন পুলিশের তালিকা যখন বিএনপি করেছে, বাংলাদেশের পুলিশের মধ্যে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে কানাঘুষো চলছে যে তাহলে কি এই সরকার চূড়ান্তভাবে পড়ে যাচ্ছে এবং তারা বিপদগ্রস্ত হচ্ছে। যে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের থেকে যারা যাচ্ছেন, বিশেষ করে সেনাবাহিনীর সেই চৌকস সদস্যদের নেয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিষেধ বিভিন্ন সংস্থা করে আসছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মহাবিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশের পুলিশ বাহিনী এবং শান্তিরক্ষা বাহিনী। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে ব্যাপক উত্তাপ সৃষ্টি হয়েছে। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার ৪,০৮৭ জন পুলিশের উপর মার্কিন নিষেধাজ্ঞা আসতে শুরু করেছে এবং সেই সাথে এদেরকে পতন করে বাংলাদেশের সরকারকে পতন করতে চায় বিএনপি। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে জাতিসংঘ থেকে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর উপর এবার নিষেধাজ্ঞা এসেছে এবং পরিপূর্ণভাবে বাংলাদেশের বাহিনীর উপর চাপ সৃষ্টি হতে শুরু করেছে। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন ডাক্তার ফয়জুল হক। আপনারা ডাক্তার ফয়জুল হকের সেই আলোচনাটি শুনলে অবশ্যই বুঝতে পারবেন অবশেষে পুলিশের তালিকা করে দিয়েছে বিএনপি এবং সেই সাথে শান্তিরক্ষা বাহিনীর উপর জাতিসংঘ থেকে কীভাবে নিষেধাজ্ঞা এসেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে আসি। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সারা দেশে ৪,০৮৭ জন পুলিশের তালিকা যখন বিএনপি করেছে, বাংলাদেশের পুলিশের মধ্যে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে কানাঘুষো চলছে যে তাহলে কি এই সরকার চূড়ান্তভাবে পড়ে যাচ্ছে এবং তারা বিপদগ্রস্ত হচ্ছে। গত এক সপ্তাহ পর্যন্ত আপনারা শুনেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের যেই সকল অবৈধ পুলিশ যারা এই সরকারের সাথে আজ্ঞাবহ হিসেবে কাজ করেছে, যারা এই সরকারের নির্দেশনায় জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, রাতের অন্ধকারে মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে এবং স্পর্শকাতর আরো বিভিন্ন অভিযোগ সহ ২০১৮ সালের নির্বাচনে যারা প্রভাবিত করতে রাতের অন্ধকারে ভোট কারচুপি করেছে, সেই পুলিশদের উচ্চতর কর্মকর্তাদের বাছাই করে করে ৪,০৮৭ জনের একটা তালিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে করতে সক্ষম হয়েছে। এবং এই তালিকাটি করার পিছনে যে উদ্দেশ্য রয়েছে সেটা শুধুমাত্র তালিকা করেই ক্ষান্ত নয়। এই পুলিশের তালিকা ধরে 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 তারা যাতে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তাদের এই অপকর্মের যে জবাবটা দেওয়ার প্রয়োজন, অপকর্মের জন্য যে শাস্তির প্রয়োজন, সেই শাস্তির মধ্যে নিশ্চিত করার জন্যই মূলত আমাদের এই পদক্ষেপ। আপনারা দেখেন গতকালকের বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেয়েছে এবং বিভিন্ন জায়গায় এসেছে যে বাংলাদেশের প্রায় ৪,০৮৭ পুলিশ কর্মকর্তা বিএনপির তালিকায়। এই তালিকায় আছেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকারী পুলিশ সুপার এসপি। তালিকায় এখন পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলার তদন্ত কর্মকর্তা, রুজুকারী ও তদারকি কর্মকর্তা ৩,৮৫০ জন, অবৈধভাবে নির্দেশদাতা পুলিশ সুপার রয়েছে ১০৮ জন, অতিরিক্ত পুলিশ সুপার ২৯ জন এবং ক্রসফায়ারে সরাসরি অংশগ্রহণকারী এসপি ৯ জন। তারা সবাই বর্তমানে ডিআইজি পদে কর্মরত আছেন। মিথ্যা ও গায়েবী মামলার নির্দেশদাতা মোট ২৭ এসপির মধ্যে ১৪ জন ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি ১৩ জন। এদের বিরুদ্ধে ইতিমধ্যেই বিএনপি লিস্ট করেছে এবং এই তালিকাটি আজকের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত ১৪টা বছর দেয়ালে পিঠ থেকে গিয়েছে। জনগণের জন্য তারা আন্দোলন করছে, কিন্তু সেই আন্দোলনকে নষ্ট করার জন্য আওয়ামী লীগ সরকারের সরাসরি নির্দেশনায়, শেখ হাসিনার নির্দেশনায় একদল সন্ত্রাসী কায়দায় সম্পূর্ণ তাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, গুলি বর্ষণ, রাতের অন্ধকারে গুম, খুন, এমনও কোনো কাজ নেই যেই কাজগুলো তারা করেনি গত ১৪টা বছর। তো মানুষ আন্দোলন করবে, মানুষ তার অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলবে, মানুষ তার দেশের জন্য, দেশের স্বার্থে বক্তব্য দিবে। এই জিনিসগুলো যখন দেশের মানুষের জায়গা থেকে তুলে নিয়ে গিয়েছে, এক বাক্যে বলতে গেলে বাংলাদেশে শেষ করে দিয়েছে, সেটা হচ্ছে এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। এবং তাদের এই শেষ করার জন্য যারা সহযোগিতা করেছে তারাই হচ্ছে এই পুলিশ বাহিনীর একদল বিপদগামী সদস্যরা। অথচ সংবিধানের আলোকে এই দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার কথা হচ্ছে পুলিশের, অন্যান্য বিভিন্ন বাহিনীর সদস্য যারা আছে তারা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় যেমন কাজ করবে, পাশাপাশি এই সার্বভৌমত্বের যারা মালিক
এই দেশের যারা মালিক সেই গণতন্ত্র মানা দেশপ্রেমিক নাগরিকদেরকে সম্মান জানাবে, শ্রদ্ধা করবে, এবং তারা রাষ্ট্রের বেতনে চলছে, আর রাষ্ট্র চলছে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে। অথচ সেই ট্যাক্সের টাকা দিয়ে যেই পুলিশ বেতন নিচ্ছে সেই পুলিশই আপনাকে গুলি করে রাস্তায় ফেলে যাচ্ছে, বিচার চাইতে গেলে আপনাকে উল্টো ঘুষ দিতে হচ্ছে, আপনাকে চাপ প্রয়োগ করছে, দল বিবেচনা করে আপনার বিচার হচ্ছে। যদি একমাত্র আওয়ামী লীগ কেউ করে তাহলে তার মামলাটি নেওয়া হচ্ছে, আর বিরোধী মতের কেউ হলে উল্টো তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হেনস্থা করা হচ্ছে। তো এই সকল দিক বিবেচনা করে আর কতদিন ওদের এই জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করব। এখন যখন একটি সুযোগ এসেছে, বিদেশিরা আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আমেরিকা ইতিমধ্যেই ভিসা নীতি গ্রহণ করেছে, এবং এই নীতি গ্রহণ করার পরে শেখ হাসিনা সহ ওদের যাবতীয় যারা এই সন্ত্রাসী বাহিনী ছিলেন প্রত্যেকে কিন্তু বুঝতে সক্ষম হয়েছে যে ক্ষমতা আর নেই। পুলিশ ইতিমধ্যেই আমাদের এই লিস্ট করার শুরু থেকেই তারা অনেকে পালায়ন শুরু করেছে, অনেকে বুঝতে সক্ষম হয়েছে যে শেখ হাসিনা এই মুহূর্তে আর রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না। আপনারা বিশ্বাস করেন, একটু যদি তালিকাটার দিক তাকান, আজ বিএনপি এই তালিকা করছে কিন্তু কেউ কোনো উচ্চবাচ্য শব্দ পর্যন্ত উচ্চারণ করছে না। কিন্তু এখন থেকে 2 বছর বা 1 বছর আগেও যদি তাকান, তাহলে এই তালিকা প্রকাশ পাওয়ার সাথে সাথে রাতের অন্ধকারে অন্তত 100 মানুষকে তারা গুম করত, খুন করত, হত্যা করত। কে করেছে তালিকা, কেন করেছে তালিকা, কোথায় করেছে তালিকা, ডিএমপি কমিশনার থেকে শুরু করে তারা ঢাকাতে অনুষ্ঠানে বক্তব্য পর্যন্ত দিয়ে ফেলতো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকের বিরুদ্ধে। কারণ আপনারা দেখেছেন না যে সরাসরি খালেদা জিয়ার বিরুদ্ধে পর্যন্ত বক্তব্য দিয়ে পুলিশ অফিসাররা ঢাকাতে তাদের অনুষ্ঠান করে, এবং সেখানে তারা দলের মতো, মানে একটি আওয়ামী লীগ যেভাবে বক্তব্য দেয় তার চেয়েও চড়া ভাষায় বক্তব্য দিয়ে বিতর্কের সৃষ্টি কিন্তু এদেশের পুলিশ করেছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হচ্ছে যদি আজকের সেই আগের মতো অবস্থান থাকতো তাহলে পুলিশ কিন্তু এতক্ষণ, আমরা গত প্রায় 1 মাস পর্যন্ত বিভিন্ন আলোচনা, পত্রপত্রিকার বিশ্লেষণ এবং বিভিন্ন জায়গা থেকে শুনে এসেছি যে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের থেকে যারা যাচ্ছেন, বিশেষ করে সেনাবাহিনীর সেই চৌকস সদস্যদের নেয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিষেধ বিভিন্ন সংস্থা করে আসছে। যে বাংলাদেশের অনেক সদস্যই যারা হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজ, সন্ত্রাসবাদের সাথে জড়িত, এই ধরনের অপরাধের সাথে জড়িতদেরকে নিয়ে জাতিসংঘ শান্তি মিশনকে কলুষিত করা ঠিক হবে না বলে অনেকে মন্তব্য করেছেন, বিবৃতি দিয়েছেন। যেখানে বাংলাদেশের মানুষের গণতন্ত্র নেই, বাংলাদেশের মানুষের অধিকার নেই, বাংলাদেশের মানুষ নিরাপত্তায় থাকতে পারে না, সেখানে বাংলাদেশের একটি বাহিনী জাতিসংঘ মিশনে গিয়ে কিভাবে নতুন নিরাপত্তা দেবে? হঠাৎ করে এখন আবার নতুন করে আরেকটি সংগঠন, আপনারা দেখেন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে তারা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকালকে আবার একটি নতুন করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে মানবাধিকার লঙ্ঘনে জড়িত কেউ যেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে না যেতে পারেন তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কি দাঁড়ালো? একটার পর একটা জায়গা থেকে চিঠি আসছে, নিষেধাজ্ঞা আসছে, নতুন করে রিকোয়েস্ট আসছে। বাংলাদেশটা আজকের কোন জায়গায় এসে পৌঁছে গিয়েছে বলেন? আজ জাতিসংঘ শান্তি মিশনে প্রায় 8000-এর অধিক সংখ্যক বাংলাদেশের মানুষরা সেখানে কর্মরত রয়েছেন, তথা আর্মির আমাদের যে চৌকস সদস্যরা রয়েছেন তারা সেখানে কাজ করছেন। জীবনের একটি আশা তাদের থাকে যে চাকরি জীবনের একটি শেষ সময় আমরা গিয়ে সেখানে, অথবা চাকরি জীবনের মাঝামাঝি সময় একটু শান্তিতে কাটাবো, সেখানে একটু বেতন ভালো পাবো, বিদেশের আমার একটা অভিজ্ঞতা হবে, এবং সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে দেশের জন্য কল্যাণকর কিছু করবেন। কিন্তু আজ এমন এক পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশটাকে পৌঁছে দিয়েছেন যে এখন বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে যারা শান্তির জন্য কাজ করতেন তাদের শান্তির ব্যাপারে প্রশ্ন তুলছেন বিদেশি বিভিন্ন সংস্থা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজ যে প্রশ্নটা তুলে দিয়েছেন যে এখান থেকে যাতে সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত, বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত এই ধরনের মানুষদেরকে যাতে ওখানে রিক্রুট করা না হয়, না নেওয়া হয়। তো সেখান থেকেই সিগন্যাল হচ্ছে তার মানে বাংলাদেশের বাহিনীর মধ্যে লুকায়িত লোক রয়েছে যারা সন্ত্রাসবাদ, যারা অপরাধের সাথে সম্পৃক্ত। না হয় এই বিবৃতির তো কোনো যুক্তি নেই। আমি যদি অপরাধী না হই, আমার সংস্থা যদি অপরাধী না হয়, তাহলে আমাকে কেন রিকোয়েস্ট করবেন যে এই সংস্থা থেকে অপরাধী কেউ যাতে প্রবেশ করতে না পারে? তার মানে বাংলাদেশের এখন যারা বিভিন্ন সংস্থার সাথে সম্পৃক্ত রয়েছেন এদেরকে বিশ্বের দরবারে শেখ হাসিনা অপরাধী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এখন আর আমাদেরকে শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষার কাজে নিয়োজিত ভালো মানুষ হিসেবে তারা চেনে না, আইডেন্টিফাই করে না। তারা এখন আমাদেরকে একটি কর্তৃত্ববাদী, আমাদেরকে একটি
মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচারকারী রাষ্ট্র ব্যবস্থার নাম হিসেবে চিনছে। আর সেটাই বাংলাদেশের জন্য একটি দুর্ভাগ্যজনক সংবাদ। আজ এই মানুষগুলো যদি সেই শান্তিরক্ষা মিশন থেকে বাদ হয়ে যায় কিংবা তাদের সেখানে শান্তিতে যেতে না পারে, তাহলে বাংলাদেশের জন্য এটা যে কত বড় একটি থ্রেট এবং কষ্টের কারণ হবে সেটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। বাংলাদেশের এই বাহিনীটাকে যখন নষ্ট করা হবে, র্যাব ইতিমধ্যেই বিতর্কিত করে ফেলেছে। শেখ হাসিনা র্যাবের বিরুদ্ধে এই 52 বছর পরে বাংলাদেশের কোনো বাহিনীর বিরুদ্ধে এই সরাসরি কোনো নিষেধাজ্ঞা আসলো, সেটাই র্যাবের বিরুদ্ধে। আপনারা জানেন যে বাংলাদেশের আজ এই মুহূর্তে যে কঠিনতম সময় পার করছে, সেই কঠিনতম সময়টা হচ্ছে আজ এই সেনাবাহিনীর সদস্যদের জন্য। এখন আমরা অনিশ্চিত আমার এই বাহিনীটাকে পূর্ণাঙ্গভাবে সেখানে নিষিদ্ধ করা হচ্ছে, না কিঞ্চিত নিষিদ্ধ করা হচ্ছে, না বাহিনী থেকে কিছু কিছু মানুষকে নেওয়া হবে, কিছু নেওয়া হবে না। যে কোনো কারণটাই যদি বাংলাদেশের জন্য ঘটে, সেটা আমার দেশের মানুষের জন্য সম্মানহানিকর, বাহিনীর জন্য সম্মানহানিকর, এবং ভবিষ্যতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কেন? একটি স্বার্থের জন্য, শুধুমাত্র শেখ পরিবারকে সেভ করার জন্য। কেন? শুধুমাত্র শেখ হাসিনার অবৈধ সরকার, অবৈধ ভোটে অনির্বাচিত এই সরকারকে সেফটি করার জন্য। বিবেকবান আমার দেশের আর্মির অন্যান্য বাহিনীর সদস্যদেরকে আমি আপনাদের চোখের কাছে একটি তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আপনাদের কি বিবেক একবারও জাগ্রত হয় না যে বিশ্বের সমগ্র জায়গায় আমরা শান্তি মিশনে কাজ করার জন্য যাচ্ছি, আর বাংলাদেশে অশান্তি বিরাজ করছে? তাহলে নিজের জায়গায় প্রশ্ন রেখে বাহিরে আপনি কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবেন? আগে নিজেকে প্রশ্ন করুন, আপনার দেশের মানুষ কি অধিকার থেকে বঞ্চিত, না অধিকার পাচ্ছে? আপনার দেশের মানুষ কি ভোট দিতে পারে? আপনার দেশের মানুষ কি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত ভাবে বসবাস করতে পারছে? পারছে না। তাহলে আপনি কেন দেশের সেবায় নিয়োজিত থাকার কথা রেখে এই দেশের সেবায় আপনি নিয়োজিত হতে পারছেন না? আপনি কেন ব্যবহার হচ্ছেন অবৈধ ফ্যাসিস্ট সরকারের কথা মতো? আজ আপনি ব্যবহার হতে গিয়ে টিস্যু পেপারে রূপান্তরিত করছে আওয়ামী লীগ। আজ আওয়ামী লীগ আপনাকে ক্ষতি করছে না, সমগ্র বাংলাদেশের এই বাহিনীটাকে ক্ষতি করছে। হয়তো স্বার্থের কারণে আপনি সেনাবাহিনীর প্রধান হতে পারবেন, শেখ হাসিনা বানাবে, আর একজনকে দায়িত্ব দিবে, কিংবা কিছু টাকা পয়সা পাবেন। কিন্তু আজ বেনজির কোথায় একবার চিন্তা করেছেন? তার মেয়ে কোথায়, কোথায় পড়াশোনা করছে? নিষেধাজ্ঞা যখন আসবে তখন এটা শুধুমাত্র আপনার জন্যই না, সমগ্র দেশের জন্য ক্ষতির কারণ। আজ সেজন্য বলছি, এই যে আমাদেরকে নতুন নতুন করে বিভিন্ন জায়গা থেকে হুমকি আসছে, এটা আমার দেশের জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর, সেনাবাহিনীর জন্য ক্ষতিকর। কিন্তু বাংলাদেশের জনগণ কি মনে করছে জানেন? বাংলাদেশের জনগণ এই নিষেধাজ্ঞাগুলোকেও ওয়েলকাম জানাচ্ছে। কারণ বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে যারা দেশের সাথে বেইমানি করে, দেশের মানুষের সাথে বেইমানি করে, তারা পৃথিবীর যেখানেই যাক না কেন, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হলে তাতে জনগণের কিচ্ছু আসে যায় না। আজ জনগণ খুবই কষ্টের মধ্যে আছে। এদেশের জনগণকে উদ্ধারের জন্য যদি আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করেন, তাহলে দেশের জনগণ যেমন খুশি হবে, বিদেশের কাছেও বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটি অবস্থান থাকবে, এবং আমরা বিশ্বের কাছে পরিচয় দিতে পারবো। আর যদি সেটা করতে না পারেন, তাহলে আপনাদেরকে এই জাতিসংঘের এই যে মিশন থেকে যে বাদ দেওয়া হবে, এবং সেই বাদ দেওয়ার পরে যে গ্লানির শিকার হবে এই দেশ, সেখান থেকে এই দেশকে উত্তরণ করা কঠিন থেকে কঠিনতর হবে। একটা নিষেধাজ্ঞা আসতে সময় লাগে, কিন্তু এটা যেতে অনেক পার পেরিয়ে কিন্তু যেতে হয়। আপনার এখন মনে হচ্ছে যে কখন আসবে, কখন আসবে, আসুক না দেখি। একটা নিষেধাজ্ঞা আসুক, দেখেন সেই নিষেধাজ্ঞা উড্ড করতে কতদিন সময় লাগে। একটা গভর্নমেন্ট পরিবর্তন হলেও যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে তা কিন্তু নয়। ওই নতুন গভর্নমেন্টকে প্রুফ করতে হবে যে এই বাহিনীটি এখন আর এভাবে নাই, ওভাবে নাই, কত কথা বলতে হবে, তারপরে নিতে হবে। অতএব সেই ধরনের একটি কঠিনতম সময় থেকে আমার দেশকে যদি রক্ষা করতে হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ করতে হবে। শেখ হাসিনার এই অবৈধ সংসদকে তার সরকারকে ভেঙে দিতে হবে, এবং সেটা দেওয়ার জন্য বাংলাদেশের সকল শান্তিরক্ষী যে বাহিনীগুলো রয়েছেন, যারা আমাদের দেশের জন্য কাজ করছেন, সবাই সহযোগী ভূমিকা পালন করে এদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ধারাকে প্রত্যাবর্তন করার জন্য সহযোগিতা করবেন। সংবিধান আমার দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য। অতএব স্বার্থ বিরোধী কোনো কার্যক্রম, স্বার্থ বিরোধী কোনো আইন আমার দেশে বাস্তবায়ন হতে দেয়া যাবে না। অতএব অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে আজকের দাবি তুলেছে, সেই দাবিটার কারণে বাংলাদেশের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত না হোক, সেই দিকে সেনাবাহিনীর দৃষ্টি রাখুক, এবং সেটা করতে হলে আমি বিশ্বাস করি। তো দর্শক বন্ধুরা, আপনার হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং ডাক্তার ফজলুল হকের এই আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের পুলিশের বাহিনীর উপর 4087 পুলিশের উপর
কঠিন চাপ সৃষ্টি হয়েছে এবং সেই সাথে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীকে জাতিসংঘ নিষেধাজ্ঞা দিতে শুরু করেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি অবশেষে পতন হতে চলেছে এই অবৈধ সরকারের? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।